হয় আওয়ামী লীগের রাজনীতির উপর থেকে যে ঘোষিত নিষেধাজ্ঞা রয়েছে, সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদেরকে স্বাভাবিক রাজনীতি করার সুযোগ দিতে হবে এই বাংলাদেশের মাটিতে। অন্যথায় তারা তাদের বিশাল কর্মী বাহিনী নিয়ে রাজপথে নামবে। আর সেই নামাটা হবে মরণ কামড় দেওয়ার মতো। আর এই মরণ কামড় যখন তারা দেবে, তখন চূড়ান্ত পরিণতিতে বর্তমান সরকারের পতন পর্যন্ত হয়ে যেতে পারে। তারা সরাসরি সরকার পতনের এক ভয়ঙ্কর ছক কষতে কিন্তু শুরু করে দিয়েছে। বাংলাদেশ রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় এবং নজিরবিহীন চাঞ্চল্যকর খবরটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কাঠগড়ায় নিলেন? আওয়ামী লীগের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আন্তর্জাতিক সমর্থন জোরদার করা বা কূটনৈতিক তৎপরতা বাড়াতে বেশ কোমর বেঁধে নেমেছে দলটি। ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ পশ্চিমা বিশ্বের গুরুত্বপূর্ণ সংস্থা ও প্রতিনিধির সাথে বৈঠক করা শুরু করেছে দলটির দায়িত্বপ্রাপ্ত নেতারা। শ্রীপুর পৌরসভায় 2 যুগেরও বেশি দায়িত্ব পালন করেছেন মেয়র আনিসুর রহমান। তার শেষ বিদায়ে প্রায় লাখো মানুষের দল। আওয়ামী লীগ যারাই করে তাদের জানাজা তো 2 জন লোক হবে না, এই ধরনের কথা বলতেন না অনেকে? বলতেন। একটা জেলার নেতা এবং পৌরসভার মেয়র, সাবেক মেয়র, তার জানাজায় লাখো মানুষের সমাগম, ওই সমস্ত ব্যক্তিরা কোথায় যারা বলতেন যে 2 জন লোক হবে না? আসসালামু আলাইকুম দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন হয় আওয়ামী লীগের রাজনীতির উপর থেকে যে ঘোষিত নিষেধাজ্ঞা রয়েছে, সেই নিষেধাজ্ঞা তুলে নিয়ে তাদেরকে স্বাভাবিক রাজনীতি করার সুযোগ দিতে হবে এই বাংলাদেশের মাটিতে। অন্যথায় তারা এমন এক কঠোর ও মরণপণ আন্দোলনের দিকে ধাবিত হবে, যার চূড়ান্ত পরিণতিতে বর্তমান সরকারের পতন পর্যন্ত হয়ে যেতে পারে। দর্শক, আপনারা নিশ্চয়ই অত্যন্ত গভীরভাবে খেয়াল করেছেন, গত কয়েকদিন ধরে রাজনীতির মাঠের আবহাওয়া একেবারে কিন্তু বদলে গেছে। দীর্ঘ প্রায় 2 বছর পর আওয়ামী লীগ এবং তাদের ভ্যানগার্ড হিসেবে পরিচিত ছাত্রলীগের পক্ষ থেকে যে ভাষায় প্রকাশ্যে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, তা সাধারণ কোনো রাজনৈতিক বাগাড়ম্বর নয়। ছাত্রলীগের সাধারণ সম্পাদক তার যে ভিডিও বার্তাটি দিয়েছেন, তার প্রতিটি শব্দচয়ন যদি আপনি বিশ্লেষণ করেন, তবে দেখবেন সেখানে কোনো আপোষের সুর নেই, বরং আছে এক ধরনের চূড়ান্ত লড়াইয়ের ঘোষণা। তিনি স্পষ্ট করে বলেছেন, যে হাত তাদের দিকে ধেয়ে আসবে সেই হাত তারা গুড়িয়ে দেবেন এবং রাজনৈতিক সমীকরণ তার রাজপথেই বদলে দেবেন। সভাপতিও কিন্তু ঠিক একই ধরনের বিবৃতি দিয়েছেন। এই কথাগুলো কিন্তু হঠাৎ করে শূন্য থেকে আসেনি। যখন একটি বিশাল রাজনৈতিক দল, যাদের শেকড় এই বদ্বীপের একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়ানো, তাদের অস্তিত্বের উপর চরম আঘাত আসে এবং তাদের আসলে দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন কিন্তু তারা অস্তিত্ব রক্ষার জন্য যে কোনো পথ বেছে নিতে পারে। তারা এখন প্রকাশ্যে বলছে যে এই পরিস্থিতি যদি চলতে থাকে, তবে এর চড়া মাসুল বর্তমানে সরকারকেই দিতে হবে। এর সোজা অর্থ হলো, তারা আর আইনি লড়াই বা নরম সুরের যে রাজনীতি, সেই রাজনীতির জন্য অপেক্ষা করতে রাজি নয়। তারা সরাসরি সরকার পতনের এক ভয়ঙ্কর ছক কষতে কিন্তু শুরু করে দিয়েছে। দর্শক, রাজনীতিতে একটা কথা আছে, প্রকাশ্য রাজনীতির চেয়ে আন্ডারগ্রাউন্ডের রাজনীতি 1000 গুণ বেশি ভয়ঙ্কর। আওয়ামী লীগকে যদি তাদের স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করতে না দেওয়া হয়, তবে তারা কি চুপ করে ঘরে বসে তসবি পড়বে? কখনোই না। তারা তাদের বিশাল কর্মী বাহিনী নিয়ে রাজপথে নামবে। আর সেই নামাটা হবে মরণ কামড় দেওয়ার মতো। কারণ তারা আসলে জানে, এই লড়াইয়ে হারলে তাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। আর এই মরণ কামড় যখন তারা দেবে, তখন রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে তাদের কতক্ষণ আসলে ঠেকিয়ে রাখা যাবে, সেটাই এখন সবথেকে বড়, আমি মনে করি, প্রশ্নের বিষয়। দেখুন, আমরা কিন্তু এরই মধ্যে সেই স্ফুলিঙ্গের দেখা পেয়ে গেছি। আপনারা হয়তো দেখেছেন, কুমিল্লা এবং নোয়াখালীতে কি বিশাল জমায়েত আর মিছিল হয়েছে। একটি দলের উপর যখন চরম নিষেধাজ্ঞা আর দমন পীড়ন চলে, তখনও যদি তারা শত শত হাজার হাজার মানুষ নিয়ে রাস্তায় নেমে আসতে পারে, তবে বুঝতে হবে ভেতরে ভেতরে তাদের সাংগঠনিক কাঠামো কতটা আসলে মরিয়া হয়ে উঠেছে। সবচেয়ে বিস্ময়কর এবং সরকারের জন্য সবচেয়ে বড় অশনি সংকেত হলো, এই মিছিলগুলোতে পুলিশের যে ভূমিকা আমরা দেখেছি, পুলিশ কিন্তু সেখানে শক্ত কোনো বাধা কোনোভাবেই দিতে পারেনি। বরং কোনো কোনো জায়গায় তারা এক প্রকার রীতিমতো যে কারণেই হোক পিছু হটতে বাধ্য হয়েছে। এখন কথা হচ্ছে, এর কারণ কি? দেখুন, এর কারণ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও বুঝেন যে যখন কোনো জনসমুদ্র মরিয়া হয়ে ওঠে, তখন শুধু বন্দুকের নল দিয়ে তাদের কোনোভাবে ঠেকানো যায় না। আর যদি জোর করে ঠেকাতে যাওয়া হয়, তবে সেখানে যে রক্তগঙ্গা বয়ে যাবে, তার দায়ভার কিন্তু কেউ তখন নিতে চাইবে না। নোয়াখালীতে ছাত্রদলের সাথে তাদের যে প্রকাশ্য সংঘর্ষ হলো, তাতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এগুলো তো আমি মনে করি রীতিমতো একটা সিনেমার ট্রেলার। সুপ্রিয় দর্শক, সরকার যদি এই আলামতগুলো দেখেও সতর্ক না হয় এবং নিষেধাজ্ঞা বহাল রাখার সিদ্ধান্তে অনড় থাকে, তবে সামনে যে কি ভয়াবহ গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে,
তা ভাবলেও কিন্তু শিউরে উঠতে হয়। এখন সরকারের অবস্থানটা একটু চিন্তা করুন। যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, তারা হয়তো ভাবছেন যে আইনি প্রক্রিয়ায় ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের রাজনীতি নিষিদ্ধ রাখাটাই যুক্তিসঙ্গত এবং বুদ্ধিমানের কাজ। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হলো একটি বিচার প্রক্রিয়া সম্পন্ন হতে ৮-১০ বছর বা তারও বেশি সময় কিন্তু লেগে যেতে পারে। এই দীর্ঘ সময় কি আওয়ামী লীগের মতো একটি দল, যাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে, তারা কোনোভাবে নিঃশব্দে চুপচাপ বসে থাকবে? এটি একটি চরম অবাস্তব চিন্তা। যখন তারা দেখবে যে আইনি পথে তাদের ফিরে আসার আসলে কোনো সুযোগ নেই, তখন তারা কি করবে? তারা রাজপথের সহিংসতাকেই একমাত্র বিকল্প হিসেবে বেছে নেবে। আর এই সহিংসতা যখন দেশব্যাপী ছড়িয়ে পড়বে, তখন বর্তমান সরকারের পক্ষে কি এই বিশাল চাপ সামলে রাষ্ট্র পরিচালনা করা কি আদৌ সম্ভব হবে? দর্শক, অর্থনীতি এমনিতেই ভঙ্গুর। তার উপর যদি প্রতিদিন রাস্তায় সংঘাত, ভাঙচুর আর রক্তপাত চলতে থাকে, তবে প্রশাসন একসময় সম্পূর্ণভাবে স্থবির হয়ে পড়তে পারে। আর প্রশাসন স্থবির হয়ে পড়া মানেই হলো সরকারের পতন অনিবার্য হয়ে ওঠা। এই সমীকরণটা কিন্তু আওয়ামী লীগের নেতারা বর্তমান সময়ে পলাতক অবস্থায় বিদেশে বসে খুব ভালো করেই কষেছেন এবং বুঝতে পেরেছেন। ঠিক এই জায়গাটিতে এসে আমরা যদি বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলের বর্তমান অবস্থানের দিকে তাকাই, তবে রাজনীতির আরেকটি গভীর মাত্রা আমরা কিন্তু দেখতে পাবো। আপনারা লক্ষ্য করেছেন, গত ৪ জুন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব খুব চমৎকার একটি কথা কিন্তু বলেছেন। তিনি এদেশে একটি সহনশীল এবং গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার উপর বেশ জোর দিয়েছেন এবং বলেছেন সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে হবে। আসলে কেন তিনি এই কথাটি বললেন? কারণ বিএনপি কিন্তু খুব ভালো করেই জানে যে রাজনীতিতে শূন্যতা বা ভ্যাকুয়াম বলে কিছু নেই। আজকে যদি একটি বড় দলকে কোনোভাবে জোর করে মুছে ফেলার চেষ্টা করা হয়, তবে কাল সেই চরমপন্থার বিষ পাম্প পুরো সমাজকেই গ্রাস করবে। তাছাড়া বিএনপি এও বুঝে যে আওয়ামী লীগকে যদি রাজনীতি করার সুযোগ না দিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়া হয়, তবে তারা যে মরণঘাতী পরিস্থিতি তৈরি করবে, তাতে দেশে এমন এক অরাজকতা সৃষ্টি হতে পারে যা গণতান্ত্রিক উত্তরণের পথকেই চিরতরে বন্ধ করে দেবে। হয়তো তখন তৃতীয় কোনো অপশক্তি এসে ক্ষমতার মসনদ দখল করে বসবে, যা আসলে কারো জন্যই মঙ্গলজনক হবে না। আন্তর্জাতিক সম্প্রদায় কিন্তু বারবার এই ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথাই বলছে। তারা খুব ভালো করেই জানে যে বাদ দেওয়ার রাজনীতি বা মাইনাস করার রাজনীতি কখনোই কিন্তু শান্তি বয়ে আনে না। দর্শক, আমরা যদি আমাদের এই সম্পূর্ণ আলোচনাটাকে একটা সুতোয় গাঁথতে চাই, তাহলে আমাদের সেই শুরুতেই কিন্তু ফিরে যেতে হবে। আমি শুরুতেই বলেছিলাম সেই স্প্রিং এর কথা, যাকে অতিরিক্ত চেপে ধরলে সে ভয়ঙ্করভাবে ছিটকে ওঠে। আজকের দিনের বাস্তবতা হলো রাষ্ট্র এক চরম ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আছে। রাজনৈতিক জিঘাংসা আর প্রতিশোধের যে চক্র আমরা বছরের পর বছর ধরে দেখে আসছি, সেখান থেকে বেরিয়ে আসার এখনই হয়তো আমি মনে করি শেষ সুযোগ। এই মুহূর্তে কথা বলবো একটি চাঞ্চল্যকর বিষয় নিয়ে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কাঠগড়ায় নিলেন? গতকালকের ঘটনা, গতকাল একটি নজিরবিহীন ঘটনা ঘটে গেছে। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউবে সর্বসাধারণের জন্য একটি পাবলিক সভা ছিল, যে সভার বক্তব্য একদম সর্বসাধারণ শুনতে পেরেছে। এটি প্রাইভেট কোনো মিটিং ছিল না। সেই মিটিংয়েই ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দল প্রধান শেখ হাসিনাকে কাঠগড়ায় তুলেছেন, রাষ্ট্রপতিকে কাঠগড়ায় তুলেছেন এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে কাঠগড়ায় তুলেছেন। বলতে পারেন যে বাংলাদেশ রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় এবং নজিরবিহীন চাঞ্চল্যকর খবরটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আওয়ামী লীগের অন্দরে কি তবে ফাটল ধরলো যে শেখ হাসিনার সিদ্ধান্তের ওপর এতদিন দলের কেউ টু শব্দটি করার সাহস পাননি, তারই মুখের ওপর দলের প্রকাশ্য ভার্চুয়াল সভায় দাঁড়িয়ে তার রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে চরম প্রশ্ন তুলে দিলেন খোদ দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাও আবার ৭ জুনের মতো একটি ঐতিহাসিক দিন। গতকাল ছিল ৬ দফা দিবস, বাঙালির মুক্তির সবচেয়ে বড় একটা প্রথম যে ফুট স্টেপ, সেটি ছিল এই ৬ দফা, বাংলাদেশের স্বাধীনতার স্বাধিকারের। আর সেই দিনটি উদযাপন করেছে আওয়ামী লীগ ভার্চুয়ালি। সেই অনুষ্ঠানে ওবায়দুল কাদের এই ব্যক্তিদেরকে কাঠগড়ায় তুলেছেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সেনা প্রধান পদে জেনারেল ওয়াকারুজ্জামানকে বেছে নেওয়া শেখ হাসিনার এক বিরাট ভুল সিদ্ধান্ত ছিল। এমনটাই নেত্রীর মুখের উপর সরাসরি বলে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
যেখানে এই ভাষণ দলের ফেসবুক পেজ সহ সব সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচার হচ্ছিল। আমরা এই মুহূর্তে বুঝতে চেষ্টা করব যে পর্দার আড়ালে আসলে কি ঘটেছিল এবং কেন ওবায়দুল কাদের এই চরম ক্ষোভ উগরে দিলেন। ঘটনার সূত্রপাত গতকাল 7 জুন। আপনারা জানেন তৎকালীন পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 7 জুন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন তথা 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশব্যাপী ঐতিহাসিক হরতাল সহ ব্যাপক গণ আন্দোলনের সূচনা হয়েছিল। আওয়ামী লীগ প্রতি বছরই অত্যন্ত গুরুত্বের সাথে এই দিনটি পালন করে থাকে। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। রবিবার ভার্চুয়াল মাধ্যমে এই ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে একটি বিশেষ সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় অংশ নিয়েছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ। সভার অন্যতম প্রধান বক্তা ছিলেন স্বয়ং দল প্রধান শেখ হাসিনা। তবে নিয়ম অনুযায়ী তার আগে ভাষণ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা জানি শারীরিকভাবে অসুস্থতার কারণে ইদানিং তিনি দলের সব কর্মসূচিতে সশরীরে হাজির থাকতে পারেন না, এমনকি ভার্চুয়ালও তিনি থাকেন না। কিন্তু রবিবার তিনি যখন ভার্চুয়াল মাধ্যমে দীর্ঘ ভাষণ দিতে শুরু করলেন, তখন তার সেই ভাষণে উঠে এলো বাংলাদেশ ও ভারত সহ গোটা উপমহাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির এক চুলচেরা বিশ্লেষণ। ভাষণ দিতে দিতে হঠাৎই ওবায়দুল কাদেরের সুর বদলে যায়। তিনি সরাসরি আক্রমণ করে বসেন দলীয় প্রধান শেখ হাসিনার নেওয়া কিছু অতীত সিদ্ধান্তকে। শেখ হাসিনার দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের ঠিক কি বলেছিলেন, তার সেই বিস্ফোরক বক্তব্যটি হুবহু শুনুন। কাদের বলেন, আপনি আমাদের নেত্রী, আপনি রাষ্ট্রনায়ক, বাংলাদেশের মানুষ আপনার মুখ চেয়ে বাঁচেন, আপনাকে উপদেশ বা পরামর্শ দেওয়ার ধৃষ্টতা আমার নেই। কিন্তু নেত্রী, আপনি একবার ভেবে দেখবেন আজকের রাষ্ট্রপতি আর আজকের সেনা প্রধান আমাদের কি দিয়েছে, আজ কি তাদের ভূমিকা। যে আশা নিয়ে আপনি তাদের ওই সব সর্বোচ্চ আসনে বসিয়েছিলেন, তার বিনিময়ে তারা দলকে বা আপনাকে কি দিলেন। এখানেই শেষ নয়, ওবায়দুল কাদের কার্যত শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়েই বড় সড় প্রশ্ন তুলে দেন। তিনি প্রবীণ নেতার মতো করে হাসিনাকে মনে করিয়ে দিয়ে বলেন, রাজনীতিতে আবেগের কোনো স্থান নেই, বিশেষ করে রাজনীতি যখন বঙ্গোপসাগর তথা আন্তর্জাতিক ভূ রাজনীতি কেন্দ্রিক হয়ে দাঁড়ায়, সেখানে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়ার জায়গা কোথায়। আওয়ামী লীগের দলীয় সূত্রগুলো নিশ্চিত করছে, শেখ হাসিনার কোনো সিদ্ধান্ত নিয়ে দলের কোনো সভায় এভাবে সরাসরি তারই সামনে প্রশ্নের মুখে পড়ার ঘটনা এক প্রকার নজিরবিহীন। এর আগে কেউ এমনটা করার সাহস দেখাননি। আর সবচেয়ে বড় কথা হলো, এই সভাটা কিন্তু গোপন কোনো বৈঠক ছিল না। আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ সহ সব সামাজিক মাধ্যমে এই ভাষণ লাইভ সম্প্রচার করা হচ্ছিল। ফলে ওবায়দুল কাদেরের এই বিস্ফোরক বক্তব্য শুধু দলের নেতা কর্মীরাই শোনেননি, তা মুহূর্তের মধ্যে সাধারণ সমর্থকদের মাঝেও ছড়িয়ে পড়ে। দলীয় সূত্রের খবর, রাষ্ট্রপতি ও সেনা প্রধান বাছাই নেত্রীর সিদ্ধান্ত নিয়ে দলের ভেতরে আগে থেকেই চাপা গুঞ্জন বা প্রশ্ন থাকলেও এই প্রথম কোন শীর্ষ নেতা প্রকাশ্যে স্বয়ং শেখ হাসিনার উপস্থিতিতে তা নিয়ে প্রশ্ন তুললেন। তবে আশ্চর্যের বিষয় হলো, এই সভায় ভাষণে শেখ হাসিনা ওবায়দুল কাদেরের এই প্রশ্নের কোনো জবাব বা প্রতিক্রিয়া দেননি, বরং অন্য যে কোনো সভার তুলনায় তিনি গতকাল রোববার বেশ সংক্ষিপ্ত ভাষণ দিয়ে সভা শেষ করেন। এবার আসা যাক ওবায়দুল কাদেরের এই ক্ষোভের পেছনের মূল কারণ কি। কেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে আওয়ামী লীগের এত রাগ। 2024 সালের আগস্টের সেই ঐতিহাসিক রাজনৈতিক পালাবদলের পর থেকে এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ভূমিকা নিয়ে আওয়ামী লীগের অন্দরে তীব্র আলোচনা ও ক্ষোভ ছিল। আওয়ামী লীগ তাকে অনেক আগেই বিশ্বাসঘাতক এবং মির্জাফর বলে চিহ্নিত করেছে। অথচ ইতিহাসের নির্মম পরিহাস দেখুন, 2024 সালের জুলাই আগস্টের তথাকথিত ছাত্র আন্দোলনের মোড়কে যে জুলাই ষড়যন্ত্র হয়েছিল, তার মাত্র মাস দেড়েক আগে এই ওয়াকারুজ্জামানকেই সেনা প্রধান পদে বেছে নিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্পর্কে তিনি ছিলেন শেখ হাসিনার অনেক দূর সম্পর্কের এক বোনের স্বামী। আত্মীয়তার সেই আবেগ থেকেই হয়তো তাকে বিশ্বাস করেছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনা নিজেও এর আগে দলের অভ্যন্তরীণ সভায় এই সেনা প্রধানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং তাকে মির্জাফর বলে উল্লেখ করেছিলেন। আওয়ামী লীগের দাবি, জুলাই আগস্টের কোটা আন্দোলনের সময় এই সেনা প্রধানের পরামর্শ ও আশ্বাসের কারণেই দল বিক্ষোভকারীদের মোকাবেলায় শক্তভাবে পথে নামেনি। এমনকি 5 অগাস্টের আগের দিন রাতে গণভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠকে সেনাপ্রধান শেখ হাসিনাকে কথা দিয়েছিলেন যে পরিস্থিতি সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে আছে এবং 5 অগাস্ট রাজধানী ঢাকা সম্পূর্ণ নিরাপদ থাকবে। কিন্তু 5 অগাস্ট সকালে দেখা গেল উল্টো চিত্র। সেনাবাহিনী দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী রাস্তার সমস্ত ব্যারিকেড তুলে দেয়। ফলে লাখ লাখ মানুষ মুহূর্তের মধ্যে ঢাকার বুকে পিল পিল করে ঢুকে পড়ে। পরিস্থিতি এতটাই অনিয়ন্ত্রিত ও বেগতিক হয়ে দাঁড়ায়
যে মাত্র ৪৫ মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিয়ে সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য হতে হয়। অবস্থা এমন ছিল যে তিনি বঙ্গভবনে গিয়ে অফিসিয়ালি পদত্যাগপত্র জমা দেওয়া কিংবা জাতির উদ্দেশ্যে একটি শেষ ভাষণ দেওয়ার সুযোগটাও পাননি। আর শেখ হাসিনা দেশ ছাড়ার পরপরই সেনাপ্রধান ও রাষ্ট্রপতি মিলে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তোড়জোড় শুরু করে দেন। শুধু সেনাপ্রধান নন, ওবায়দুল কাদেরের তোপের মুখে পড়েছেন বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিনও। 2023 সালে এই শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে বসিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাহাবুদ্দিন ছিলেন বাংলাদেশের বিচার বিভাগের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং ছাত্র জীবনে তিনি সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ খাঁটি আওয়ামী লীগের ভেবেই তাকে দেশের সর্বোচ্চ পদে বসানো হয়েছিল। কিন্তু ক্ষমতার পরিবর্তনের পর সেই মোহাম্মদ শাহাবুদ্দিনের ভূমিকা দেখে চমকে গেছে রাজনৈতিক মহল। শেখ হাসিনা দেশ ছাড়ার পর প্রথমে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এবং পরবর্তীতে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের যাবতীয় সিদ্ধান্ত ও কথায় তিনি এখন চোখ বুজে সায় দিয়ে যাচ্ছেন। শুধু সায় দেওয়াই নয়, তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে এক ভাষণে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলে ঘোষণা করেন। একই সঙ্গে যে শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি বানিয়েছিলেন তারই নেতৃত্বাধীন বিগত সরকারকে সংসদীয় ভাষণে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী বলে উল্লেখ করেন। এখানেই শেষ নয়, আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় ধাক্কাটি আসে তখন যখন কোন রকম আপত্তি ছাড়াই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আওয়ামী লীগকে সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ করার অধ্যাদেশে সই করেন। আর এই সমস্ত কারণেই ওবায়দুল কাদের ক্ষোভে ফেটে পড়ে শেখ হাসিনাকে মনে করিয়ে দিয়েছেন যে আবেগ দিয়ে রাষ্ট্র চালানো যায় না, যার খেসারত আজ পুরো দলকে দিতে হচ্ছে। দর্শক, ওবায়দুল কাদেরের এই নজিরবিহীন বক্তব্য প্রমাণ করে যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের মধ্যেও এখন বিগত দিনের ভুল সিদ্ধান্তগুলো নিয়ে তীব্র আত্মসমালোচনা ও ক্ষোভের আগুন জ্বলছে। শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত এবং আত্মীয়রা যেভাবে সংকটের দিনে ভোল বদলেছেন তা এখন দলটির অস্তিত্বের সংকটকে আরো বাড়িয়ে দিয়েছে। আমরা এই ভিডিওর শেষ দিকে এসেছি। শেষ দিকে এসে ওবায়দুল কাদেরকে নিয়েও দুটো কথা না বললেই নয়। আওয়ামী লীগ সরকারের পতন, দল আওয়ামী লীগের পতন, বাংলাদেশের পতন, এই সব কিছুর পতনের পেছনে ওবায়দুল কাদের কি দায় এড়াতে পারেন? আজকে ওবায়দুল কাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেনা প্রধানকে কাঠগড়ায় নিচ্ছেন। আপনাদের মনে থাকবার কথা যে 2024 সালের 15 জুলাই ওবায়দুল কাদেরের একটি বক্তব্য, ছাত্রলীগই যথেষ্ট। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেই সময়ের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের দেওয়া বহুল আলোচিত বক্তব্য এটি। 2024 সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন 15 জুলাই রাজধানীর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। সে সময় কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকার স্লোগান দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেছিলেন, এই বক্তব্যের জবাব দেওয়ার জন্য বাংলাদেশ ছাত্রলীগই যথেষ্ট। ওবায়দুল কাদেরের এই উস্কানিমূলক বক্তব্যের পর ছাত্রলীগ ক্যাম্পাসগুলোতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও হয় এবং পরবর্তীতে তা সারা দেশে এক তীব্র আন্দোলনের রূপ নেয়। পরবর্তীতে 2024 সালের 5 আগস্ট তথাকথিত ছাত্র জনতার অভ্যুত্থানের মোড়কে জুলাই ষড়যন্ত্রে আওয়ামী লীগ সরকারের পতন হয়। আমি ছাত্রলীগের দোষ দেব না, দোষ ওবায়দুল কাদেরের। ওবায়দুল কাদের ওই পরিস্থিতিতে কেন ছাত্রলীগকে উস্কে দিল? ছাত্রলীগকে যদি উস্কে না দিত, এই যে এত বড় একটা ষড়যন্ত্র, আপনি রাষ্ট্রের বাঘা বাঘা দায়িত্বে আছেন, আপনি দলের দ্বিতীয় প্রধান ব্যক্তি, এই ষড়যন্ত্রের নেপথ্য কাহিনী আপনি জানেন না? ছাত্রলীগকে উস্কিয়ে দিয়ে এই পরিস্থিতি ক্রিয়েট করা, ডিপ স্টেট বলুন, সেটি বিদেশি এবং অভ্যন্তরীণ, তাদের ফাঁদে পা দিলেন। ছাত্রলীগ যদি সেই সময় শান্ত থাকতো, ছাত্রলীগকে যদি উস্কিয়ে না দেওয়া হতো, এটাকে যদি রাজনৈতিকভাবে মোকাবেলা করা হতো, তাহলে হয়তো আজকে আওয়ামী লীগ সরকারের পতন হতো না, দল আওয়ামী লীগটা ধ্বংস হয়ে যেত না, বাংলাদেশ ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছাতো না। ওবায়দুল কাদের আজকে শেখ হাসিনা, হ্যাঁ শেখ হাসিনা মানুষ, তার সমালোচনা থাকতে পারে, রাষ্ট্রপতি মানুষ, তার সমালোচনা থাকতে পারে, সেনাপ্রধান এই ষড়যন্ত্রের পেছনে, আওয়ামী লীগ সরকার পতনের পেছনে দেশি বিদেশি ডিপ স্টেটের একজন অন্যতম খেলোয়াড় কিনা সেটি ইতিহাস নিশ্চয়ই একদিন বলবে। কিন্তু এই যে পতনটা, এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতির দায় কিন্তু ওবায়দুল কাদেরও এড়াতে পারেন না। কাঠগড়ায় দাঁড় করানো সহজ, কিন্তু আপনি নিজেকে জিজ্ঞেস করুন আপনি কি করেছেন। আজকে বাংলাদেশ সাফার করছে, আজকে দুঃখের সাথে ক্ষোভের সাথে বলতে হয়, আওয়ামী লীগ চলে গেছে, দলটাও চলে গেছে। আজকে দলের ত্রাহি ত্রাহি অবস্থা, 2 বছর হতে চললো, দল দাঁড়াতেই পারছেন না।
কাদের জন্য? দলের সাধারণ সম্পাদক। আপনি কি করছেন? এখনো আপনি সাধারণ সম্পাদক। শ্রীপুর উপজেলার শ্রীপুর পৌরসভায় দুর্যোগের বেশি দায়িত্ব পালন করেছেন মেয়র আনিসুর রহমান। তার শেষ বিদায়ে প্রায় লাখো মানুষের দল, অর্থাৎ মেয়র আনিসুর রহমান 2000 সালে পৌরসভা গঠিত হওয়ার পর থেকে শ্রীপুর পৌরসভার দায়িত্ব পালন করেছেন। 5 আগস্টের পূর্ববর্তী সময় পর্যন্ত তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গতকাল রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর পর আজ সোমবার বেলা 11টায় তার জানাজা নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তো বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা তাকে শেষ বিদায় জানানোর জন্য স্মৃতিচারণ করছেন, সেজন্য কিছুটা সময় দেরি হচ্ছে। খুব শীঘ্রই জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি, একই সাথে কিন্তু দুইজনেই জানাজা নামাজ অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ মেয়র আনিসুর রহমানের বোন রাশিদা খানম, তিনি তার মৃত্যুর খবর শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে। এই জন্য একই সাথে দুই ভাই বোনের জানাজা নামাজ অনুষ্ঠিত হচ্ছে। আর এই জানাজা নামাজে অংশগ্রহণ করেছেন হাজার হাজার মানুষ। এখানে জানাজার নামাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, শুভাকাঙ্ক্ষী রয়েছে, পৌরবাসী রয়েছে। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ যে ভিডিও ফুটেজটি দেখলেন, এটা মূলত একটা জানাজা নামাজের ভিডিও ফুটেজ। জানাজা নামাজের ঠিক আগ মুহূর্তে ভিডিওটি ধারণ করা হয়েছে। যার জানাজা নামাজে এত এত লোকের সমাগম ঘটছে, এত এত মানুষ, প্রায় লাখো মানুষ যার জানাজায় অংশগ্রহণ করেছেন, তিনি হলেন গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনিসুর রহমান। তিনি গত 7 জুন 2026 বিকেলে ঢাকার উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান। তার বয়স ছিল 65 বছর। তবে এখানে একটা হৃদয় বিদারক ঘটনা আছে। হৃদয় বিদারক ঘটনা হলো, এই আনিসুর রহমানের মৃত্যুর সংবাদ যখন তার বোন শোনেন, তার বোনের নাম হচ্ছে ফাতেমা খাতুন। শোনার পর তার বড় বোন, আনিসুর রহমানের বড় বোন, মানে আনিসুর রহমান 65 বছর বয়সে মারা গেলেন। আর আনিসুর রহমানের বড় বোন যখন তার মৃত্যুর খবরটি শোনেন, তিনি তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনিও মারা যান। দুই ভাই বোনের একসাথে জানাজাটা সম্পন্ন হয়। রাজনৈতিক পরিচয় তো আপনাদেরকে বললাম, তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। তার মানে আওয়ামী লীগের একজন নেতা, এবং দীর্ঘদিন তিনি গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ছিলেন। তো এখানে এই কথাগুলো আমাদের বারবার বলতে হয়, আমরা বলি। এটা বলার অন্যতম একটা কারণও আছে। কারণ একটা সময় তো আমরা দেখেছি, বা একটা সময় তো আমরা শুনেছি, অনেককে বলতে শুনেছি যে আওয়ামী লীগ যারা করেন, খেয়াল করবেন, তারা কিন্তু কোনো নির্দিষ্ট একক ব্যক্তিকে উদ্দেশ্য করে বলতেন না। তারা পুরো আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলতেন না। আওয়ামী লীগ যারাই করেন তাদের জানাজাতেও 2 জন লোকও হবে না, এই ধরনের কথা বলতেন না, অনেকে বলতেন। অবশ্যই এই জনাব আনিসুর রহমানের মৃত্যুতে আমরা শোকাহত, কিন্তু ওই কথাগুলোর দিকে একটু নজর দেন। আমাদের চোখের সামনে সে কথাগুলো ভাসে, আমাদের কানে বাজতে থাকে যখন এরকম, এটা কি বলবেন, এটা তো 65 বছর বয়স মাত্র, একেবারে যে বৃদ্ধ হয়েছিলেন সেরকম না। আর তিনি কেন্দ্রীয় স্থানীয় কোনো নেতা ছিলেন না, তিনি একটা জেলার নেতা ছিলেন, একটা জেলার নেতা এবং পৌরসভার মেয়র, সাবেক মেয়র। তার জানাজায় লাখো মানুষের সমাগম। ওই সমস্ত ব্যক্তিরা কোথায় যারা বলতেন যে 2 জন লোক হবে না? তারা কি এই ভিডিওগুলো দেখেন? তাইলে এখানে স্পষ্টত তারা ওই কথাগুলো বলেছিলেন অসত্য কথা, আওয়ামী লীগকে ছোট করার জন্য। যারা আওয়ামী লীগ করেন, দেখেন, এই যে বলা হয় ফ্যাসিস্ট, আওয়ামী লীগকে বলা হয় ফ্যাসিস্ট হতো। এখন আর দেশের সাধারণ মানুষ এই কথাগুলো কোনোভাবেই মেনে নেবেনও না, এটা বাস্তব কথা। আপনি ভাবুন যে ছোট ভাইয়ের মৃত্যুর সংবাদ শুনে বড় বোন হৃদযন্ত্রের মানে হার্ট অ্যাটাক, যেটা সংক্ষেপে বলে, তিনিও না আপনার দেশে চলে গেলেন। এটাই হলো ফ্যাসিস্টের বন্ধন, এটা হচ্ছে ভাই বোনের ভালোবাসার বন্ধন। কিন্তু আমরা কি দেখলাম? আমরা অতীতে কি দেখলাম? পুরো আওয়ামী লীগকে যেভাবে ছোট করা হয়েছে। এই যে একটা উপজেলার একজন সাবেক মেয়র, একটা জেলার সাবেক মেয়র, পৌরসভার, এবং একটা জেলার একটা আওয়ামী লীগের তিনি একজন নেতা ছিলেন, তার এত এত লোক কী জন্য? সেখানে কি কম টাকায় গম বিতরণ হচ্ছে? সেখানে গেলে কি 10টা টাকা পাওয়া যাবে? একটা চাকরি পাওয়া যাবে না। শেষ বিদায় জানাতে আসছেন, তার মানে কি অন্তর থেকে টান চলে আসছে। যখনই এই লাখো মানুষের, আরও অনেক মানুষ হয়তো বা হতে, কিন্তু সেখানে বুঝতেই পারতেছেন এই বিষয়গুলো নিয়ে তো মানে দীর্ঘক্ষণ থাকা যায় না। তাইলে এই যে ভালোবাসার টানে গেলেন কেন? তাহলে নিশ্চিত তিনি একজন ভালো মানুষ ছিলেন, সবার কাছে গ্রহণযোগ্য ছিল, তার গ্রহণযোগ্যতা ছিল, যার কারণে তো সর্বস্তরের মানুষ এখানে তার জানাজায় উপস্থিত হয়েছেন।
তার গ্রহণযোগ্যতা ছিল, তিনি ভালো মানুষ ছিলেন, সৎ মনের অধিকারী ছিলেন, অসহায় গরিব দুঃখী মানুষের পাশে থাকতেন, সহযোগিতা করতেন, মানুষকে নিরাপদে রাখতে পেরেছিলেন তার যতটুকু দায়িত্ব ছিল ততটুকুর মধ্যে। তার পরিপ্রেক্ষিতে এই বিদায়ী বেলায় তার জানাজায় এত মানুষ হলো। আর এই যে মিথ্যাচার প্রোপাগান্ডা মেশিনে যে অপপ্রচার চালিয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আপনি এই ভিডিওগুলো একটু তাদের সামনে একটু ঠেলে যান না কেন? তারা একটু দেখুক, তাদের মুখের উপর ছড়িয়ে মানেন না কেন এই ভিডিও ফুটেজগুলো? যে দেখেন, তোমরা যে কথাগুলো বলেছিলে, দেখেন আমি কিন্তু বলছি যে সত্য উন্মোচিত হয়। এই যে সত্য উন্মোচিত হচ্ছে, বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ের, উপজেলা পর্যায়ের, জেলা পর্যায়ের, কেন্দ্রস্থানীয় নেতৃবৃন্দ এই 18 মাসে অনেকে না ফেরার দেশে চলে গেছে। প্রত্যেকের জানাজায় শত শত হাজার হাজার লাখো মানুষের সমাগম করছে। কী কারণে করছে? তিনি তো আওয়ামী লীগ করতেন, তার জানাজায় তো লোকই হওয়ার কথা না, কেন এত লোক হলো? ভালোবাসা, তিনি ভালো মানুষ ছিলেন। মহান সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করি তিনি তাকে যেন বেহেশত নসিব করেন। প্রিয় দর্শক, সবাই দোয়া করবেন তাকে যেন মহান আল্লাহ পাক জান্নাতের সর্বোচ্চ স্থান